আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। মাঠে আওয়ামী লীগ যতই সক্রিয় হচ্ছে ততই ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের হৃদকম্পন বেড়ে যাচ্ছে। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, তারা ভীষণ আতঙ্ক বোধ করছে। এই অবস্থায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছে যেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু একটা করা হোক, কারণ এভাবে যদি আওয়ামী লীগ রাজপথে সক্রিয় থাকে এবং বর্তমানে আওয়ামী লীগের সাধারণ মানুষের মধ্যে যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, তাতে রীতিমতো আতঙ্ক বোধ করছেন তারা। সেই প্রেক্ষিতে 2-3 দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি মিটিং করেছিলেন এবং তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন আওয়ামী লীগের কোনো অবস্থায় কোনো নেতা কর্মী মিছিল না করতে পারে, কোনো অ্যাক্টিভিটিস না করতে পারে এবং মিছিল করলেই যেন অ্যারেস্ট করে। সেই সময়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা স্পষ্টভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন যে তারা এটা করতে পারবেন না। তারা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয়, কেন তারা মিছিল করতে পারবেন না। দ্বিতীয়ত, বর্তমানে পুলিশের যে মানসিক অবস্থা, পুলিশের যে এত এত পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং যার বিচার হয়নি, সেই অবস্থায় পুলিশকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এই কাজ করা সম্ভব না। তৃতীয়ত, তারা আরো বলেছে যে আপনারা আজ সরকারে আছেন, কাল নেই, আপনারা সরকারে থাকতে পুলিশকে নানানভাবে ব্যবহার করবেন এবং আপনারা যখন চলে যাবেন তখন কিন্তু এই পুলিশকে বিপদে পড়তে হবে। সুতরাং তাদের পক্ষে আওয়ামী লীগের এগেইনস্টে এভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এবং যার ফলে দেখেছেন যে এই যে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে, তেমন কিন্তু পুলিশি অ্যাকশন হচ্ছে না, কারণ পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টাকে না বলে দিয়েছে। যদিও আপনারা মিডিয়ায় দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে পুলিশকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেন মিছিল করলেই গ্রেপ্তার করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ হয়তো হাজার হাজার লোক মিছিল করছে, হয়তো 5-6 জন বা 10 জন বড়জোর গ্রেপ্তার হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশ পুলিশ এই স্বরাষ্ট্র উপদেষ্টার অন্যায় নির্দেশ উপেক্ষা করছে। পাশাপাশি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের যে কাপাকাপি শুরু হয়ে গেছে, সেটাও এখন খুব স্পষ্ট করে যারা এই সরকারের ভেতরের খবর রাখেন তারাও সেটা জানেন, বোঝেন। সুতরাং সামনের দিনে অনেক পরিবর্তন দেখবেন, আওয়ামী লীগকে মাঠে অনেক সক্রিয় দেখবেন, কিন্তু সেই তুলনায় পুলিশকে আপনারা অতটা সক্রিয় পাবেন না। এবং পুলিশ সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কোনো অ্যাকশনে যাবেন না। চলো চলো ঢাকায় চলো। 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার ডাকেই 13 তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে। এর আগে 10, 11, 12 এই 3 দিন বিভিন্ন জেলা, উপজেলা, থানায় চলবে বিক্ষোভ মিছিল। এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন, তা একটু আগে আপনাদের বলেনি। সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন? যে 15টা জেলার যে ডিসি আছেন, জেলা প্রশাসক, তাদেরকে বদলি করা হয়েছে। তার মানে আগে যারা ধরেন নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জকে নোয়াখালী, এইভাবে। কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আরে এটা নতুন নিয়োগ না, এগুলো পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা, বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা। আর এই সমস্ত ডিসি কারা জানেন? যারা 2001 থেকে 2007 পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন, বা গত 15 বছরে বিশেষ দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী, চরম বিএনপি পন্থী, তাদেরকে আনা হয়েছে এই 15টা জায়গায়। এবং এই 15টা জেলা কোন জায়গায় জানেন? সব ঢাকা শহরের আশপাশে। তাহলে ঢাকা শহর থেকে জাস্ট ঢাকা শহরের ভেতরে ঢুকার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পেলে যেখানে ঢাকা শহরে লোক ঢুকে যেতে পারবে, সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন। টোটালি জামাত এবং বিএনপি পন্থী এদেরকে বসিয়েছেন। কারণ এরা বসলে এরা পুলিশকে
ঠিকভাবে কাজে লাগাইতে পারবে, যাতে পাবলিক কোনো অবস্থাতেই ইয়েতে না যাইতে পারে, ঢাকার দিকে না যাইতে পারে, এটা দেখাশোনা করার জন্য। এবং আপনি জানেন যে ঢাকা শহরের 50টা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে, সেটাও বিভিন্ন পত্রিকাতে এসেছে, সেগুলো আপনারা দেখেছেন অলরেডি, সারা দিনই এগুলো ঘুরুঘুরি করেছে। এবং পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে একটা জঙ্গি দশা। 7,000 পুলিশটাকে, তবে সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক দেওয়া হয়েছে, জামা জুতা প্যান্ট শার্ট তো আছে, সাথে ওই যে হেলমেট টেলমেট আরো কি কি। তার মানে যে এইসব পুলিশ সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিটার পর্যন্ত ফ্রিকোয়েন্টলি দৌড়াইতে পারবে, এরপর আর দৌড়াইতে পারবে না। সুতরাং ওরা যে দৌড়ানে দিলে আপনারা ভাইগা যেতে হবে তার কোনো কারণ নাই। একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে, কারণ হচ্ছে যে এই পোশাক পইরা 20-22 কেজি ওজন এক্সট্রা নিয়ে দৌড়াইতে পারবে না। এখন আসে আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচিটা। এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে, সেটাতে কোন থানায় কোন পুলিশ, কোথায় কোন পুলিশ, এগুলো সব কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন, কোথায় কতজন আছে একদম সব ক্লিয়ার। এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট করেছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। তো ঢাকা কর্মসূচি, আমাদের যে কর্মসূচি, সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি। দেন আমরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি করব, আমাদের এখানে কোনো ভেজাল নাই। কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে আসে, মব করতে আসে, তাহলে কিন্তু বাবারা চুপ থাকা যাবে না। ঠিক সেম ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো, দেখেন আপনারা আইন মেনে চলেন, আমরা ঝামেলা করতে যাচ্ছি না, আপনারাও ঝামেলা করেন না। তবে আপনারাও যদি ঝামেলা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের খেলা দেখাইতে এক বিন্দু দেরি করব না। আর আমার ভাই বন্ধু বোন যারা আছেন, যারা ঢাকা শহরে যেতে চান 13 তারিখ উপলক্ষে, তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে যান, কোনো সমস্যা নাই, আপনারা যান। তবে আপনাদের ফোন, যে ফোন, এটা বাটন ফোন ব্যবহার করেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন নয়, বাটন ফোন ব্যবহার করেন, যেখানে আপনার ফেসবুক নাই, কিচ্ছু নাই, ব্যবহার করেন। ঢাকা শহরে আত্মীয় স্বজন আছে, ফেসবুক ওখানে যেয়ে খুলতে পারবেন, ওখানে আত্মীয় স্বজন থেকে ওদের ইয়ে থেকে খুলতে পারবেন, যান। তবে হোটেলে থাকার ক্ষেত্রে, আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ হচ্ছে আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে, আগামী কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে। কারণ দেখেন, ইন্টিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যদি আওয়ামী লীগকে চরম বাধা দেয়, সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে, যে হ্যাঁ এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে দিচ্ছে, এটা ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনালি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য। আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে, কারণ তারা যেই জোর নিয়ে ক্ষমতায়, সেই দুর্বলতা। সুতরাং উভয় দিকেই তাদের বিপদ। সুতরাং আমরা টেকনিক্যালি, হাইলি টেকনিক্যালি আমাদের চলতে হবে। আপনার একটা জিনিস, আপনারা যারা ধরেন এই 2001, 2006 বা 91, 96 বা 90 গণ আন্দোলন দেখেছিলেন, তারা সবাই জানেন যে এইসব বড় বড় এই অবরোধ সমাবেশে কিভাবে কি টেকনিক ইউজ করে। আর যারা জানেন না, যারা এগুলো দেখেননি, আমাদের ছোট ভাইয়েরা, জেনজি প্রজন্ম যারা, তারা 2024-এর আগস্ট, জুলাই আগস্টের কাহিনী দেখেছেন। ওই সময় পুলিশ এবং বাকি 50% আমরা ছিলাম একদিকে, আর এই জেনজি প্রজন্ম বা আপনার জঙ্গিরা ছিল অন্যদিকে। সুতরাং এবার ঠিক তার বিপরীত, এবার আমরা তাদের পজিশনে, তারা আমাদের পজিশনে। সুতরাং দেখতে হবে, কিন্তু আমাদের পজিশনে, তারা এখন আমাদের পজিশনে হলো, একটা জিনিস তাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে 17,000 বা 7,000 পুলিশ যা নামানো হচ্ছে, আজকের যে পুলিশের যে মিটিং, সেইখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা, মারামারি, গোলাগুলিতে তারা রাজি নয়। তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে? টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং পানি। সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান, রুমালে প্রচন্ড পানি ভিজা রাখেন, টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন। এছাড়াও আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে, টিয়ার গ্যাস পড়ার সাথে সাথে ওখান থেকে কিন্তু, যদি কারো হাতে গ্লাভস থাকে, আমি বারবার বলছি গ্লাভস মাস্ট, কারণ টিয়ার গ্যাসের সেল খুব গরম থাকে, গ্লাভস থাকে, তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে, যাদের সাহস আছে। আর যদি কারো সাহস না থাকে, সেই রিক্সে যায়েন না। আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নিবেন, টুকটাক প্রস্তুতি নিবেন, কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন। তবে কে কিভাবে যাচ্ছেন, যে গ্রুপ করে একেবারে হই হই রই রই করে
বান্ধবীদেরকে বলে এটা যায়েন না, এটাতে বিপদ আছে। ঢাকা শহরে ঢুকতে হবে ভোর 5টার থেকে 7টার ভেতরে। একটা কথা বলি, সারা রাত কিন্তু চেকিং চলবে। আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারেল হয়ে যাবে। আপনাদের বারবার বলি একটু লিবারেল হয়ে ফজরের নামাজের পরপর। কারো যদি টিকিট করা থাকে আগে, ওই যে মর্নিং বাসে দুই চারজন বাসে উঠবেন, তো সব লুঙ্গি, সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান, যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন। কোনো এসি বাস না, নর্মাল লোকাল বাস, একদম লোকাল বাস, যেটাতে গরমে ঘামায় যায়, এরকম বাসে একটা গামছা একটা লুঙ্গি নিয়ে যান। ঠিক জায়গা মতন যায়, লুঙ্গি ব্যাগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট। এবং কেউ কেউ যদি পারেন কিছু স্কুল কলেজের বেইস জোগাড় করে নেন, যেগুলো ঢাকায় নীলক্ষেতে আছে, এগুলো জোগাড় করে নেন, এগুলো সব পরে যাবেন। টোটাল স্টোর, মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদেরকে করতে হবে। এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ, তবে হ্যাঁ, কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়বো না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 13 তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা। এই খেলায় যদি আমরা উতরে উঠি, এরপরে তাদের খবর আছে খুব সহসা। এবং আমাদের পেছনে 13 তারিখ কি হবে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, সারা ওয়ার্ল্ড মিডিয়া তাকিয়ে আছে। সব ওই দিন 13 তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো। সুতরাং ওরা চাইলেও আপনার আগের মতো মপ করতে পারবে না। এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক, উনি নাকি বলেছেন উনি বাধা দিবে। আবার এদিকে যে আরেকটা আছে না খবিশ, ওই যে শিলং সালাউদ্দিন, সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছ, তোমরা সাহস থাকলে এখানে আসো। তো ওই শিলং সালাউদ্দিনকে বলি, শিলং সালাউদ্দিন আপনি তো 10 বছর পালিয়েছিলেন, ইন্ডিয়ার শিলং এ গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নেই আপনার? আপনার এত সাহস এখন, আপনি এখন তখন পালিয়েছিলেন কেন? আপনি থাকতে পারেন নাই? কারণ হচ্ছে রুহুল কবির রিজভী যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন, আপনি এরকম হারাইতেন দুই একটা, আপনার দুইটা আছে একটা হারাইতেন, তখন আপনি ভয় পেয়ে পালাইলেন, আবার এখন লম্বা লম্বা কথা বলেন। আমরা গত 1.5 বছরে যত মিছিল মিটিং করেছি, আপনারা তার 17 বছরে এরকম 17টাও করতে পারেননি। শিলং সালাউদ্দিন ভাই, আপনি আমার চিটং এর মানুষ, তো একটু ভালো হয়ে যান, নিজের কথা চিন্তা করেন। আর আমার ভাই বোন, আপনাদের বলি একটা কথা, যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন, নাম ছিলেন AVM মহিউদ্দিন চৌধুরী। তো ওনার সামনে একদিন যখন আমরা সবাই বসছি, তখন ছেলেপেলেরা মিছিল করতেছে, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। তখন মহিউদ্দিন চৌধুরী ওইটা চিটাঙ্গার ভাষায় গালি দিয়ে, সুদানির ফুয়া কি আর মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, সুদানির ফকল তোরা সামনে থাকবি, হাই আনা তাই কেম পিছে। তার মানে উনি গালি দিয়ে বললেন যে পাঁচ তোমরা আমার পিছে কেন, তোমরা আমার সামনে থাকো, আমি তোমাদের পিছে থাকবো, নেতা না আমি, কিসের আমি আগাই যাবো আর তোমরা পিছে থাকবো নাকি, তোমরা আগাই যাও আমি পিছে থাকি। পরে পোলাবেন কাছে তাহলে মহিউদ্দিন ভাই মিছিলের লোক, যে মহিউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, তাদের সাথে কেন, সাথে কি ক্যাটা ফুটছে আমার? উনি চিটাঙ্গের ভাষায় বলছেন সাথে কি ক্যাডা ফুটতে না আলাপ আলাপ। এই ছিলেন মহিউদ্দিন চৌধুরী, খুবই অমায়িক একজন লোক ছিলেন, আবার মেজাজ গরমে তেমন ছিলেন, কিন্তু একজন নেতা ছিলেন, ডাক দিলে লাখো লোক পাওয়া যেত। তার মতন নেতাই এখন আমাদের দরকার, এবং আপনাদের মধ্য থেকে ওনার মতন নেতাই বেরিয়ে আসবে। সুতরাং আপনার ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, যে যেখানে আছেন, আপনারা আস্তে আস্তে সামনে আগান, আস্তে আস্তে সামনে আগান, র্যাপিড না যে কালকে ঢাকা শহর, না না না, আস্তে আস্তে আগান। এবং যে যেভাবে পারেন ঢুকতে থাকেন ঢাকা শহরে। এবং একটা কথা মনে রাখবেন, যে হোটেল গুলো থেকে একটু থাকবেন, আপনারা বিরত থাকবেন, যে হোটেলগুলো থেকে, ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন, একটু বাহিরে থাকেন, যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায়, এরকম অনেক জায়গা আছে। ঢাকার আশপাশের জেলাগুলোতে অনেক জায়গা আছে, 30 থেকে 40 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়, অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায়। এইসব জায়গায় আপনারা আস্তে আস্তে ঢুকে পড়েন, লুঙ্গি, গেঞ্জি, জিন্স প্যান্ট, পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট, যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায়, এবং গোড়া যেখানে আপনার লাগানো যে বাকেল আছে সেইটা যাতে ওপেন থাকে, তার মানে মপ আসলে ওইটা দিয়েই মাইট। 13 তারিখ দাঁড়াইয়েন না কোথাও। পুলিশ প্রশাসন ভাই, আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়েন না।
আপনারা সহযোগিতা করেন, আমাদের এই লকডাউন কর্মসূচি ভাঙচুরের জন্য না। যদি এখানে বাধা দেন তাহলে আমরাও আর তাকাবো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ভারতের 5টি রাজ্য জুড়ে এই সীমান্ত। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার, ত্রিপুরা তারপর 856 কিলোমিটার, তারপর মেঘালয় 443 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার এবং অসম 262 কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক অনেক আগে থেকেই আছে। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে সুকনায় আছে ত্রিশক্তি কর্পস, 45,000 থেকে 60,000 সৈন্য সেখানে আছে। সেখানে মোতায়েন আছে রাফাল যুদ্ধ বিমান, ব্রহ্মস মিসাইল, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের পানাগড়ে আছে ব্রহ্মাস্ত্র কর্পস, অসমের তেজপুরে আছে গজরাজ কর্পস, শিলচরে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে আছে মাসিমপুর সেনা ছাউনি। এছাড়া ত্রিপুরায় বিমান ঘাঁটি সেনা ছাউনি আছে। বাংলাদেশের সীমান্ত লাগোয়া সব কয়টি ভারতীয় রাজ্যেই আছে সেনা ঘাঁটি, সেনা ছাউনি। আর এই সব কিছুর ওপর আছে পূর্ব সীমান্তে ভারতের সেনা হেডকোয়ার্টার বিজয় দুর্গ বা কলকাতার ফোর্ট উইলিয়াম। তবে এমন শক্তপোক্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা যে বাংলাদেশকে নজরে রেখে তৈরি করেছে ভারত তা নয়। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান, তখন পাকিস্তানকে নজরে রেখে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল বটে ভারত। তবে পাকিস্তানের সঙ্গে যত না, তার থেকে বেশি নজরে ছিল চীন। চীনের সম্প্রসারণবাদী চরিত্রের মোকাবিলা করাটাও ভারতের লক্ষ্য ছিল। এরপর 71-এ বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর ভারতের উত্তর পূর্বের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোটাই তৈরি হয়েছে চীনের ভূমিকা মাথায় রেখে। জন্মের পর বেশ কিছু বছর আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল এবং রাজনৈতিক শক্তির অধীনে থেকেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার, সামরিক সরকার সব থেকেছে। সম্পর্কে তিক্ততা যে আসেনি তা নয়, সবসময় সম্পর্ক মধুরও ছিল না। কিন্তু আজকের মতো পরিস্থিতি, এই রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি কখনো। আর নেপাল, ভুটান ও মায়ানমারের সঙ্গেও ভারতের স্থল সীমান্ত আছে বটে, তবে সেখানেও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়নি কখনো। সুতরাং উত্তর পূর্বে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই ছিল এবং আজ ছিল এতদিন চীনকে মাথায় রেখে করা। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন যতটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, ততটা না হলেও তার কাছাকাছি ছিল সেখানে ভারত বিরোধিতা। এবং হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এসে কোথায় পরিস্থিতিকে শান্ত করবেন, প্রতিবেশী সুলভ সুসম্পর্ক তৈরি করবেন, তা না করে আরও বেশি করে ভারত বিরোধিতার অস্ত্রে শান দিয়ে গেছে। সেই বিরোধিতার ইতিহাস নতুন করে এখানে বলে লাভ নেই, কারণ সবাই জানেন সেটা। আর তার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের দিকেও এখন নজর ফেরাতে বাধ্য হয়েছে ভারত। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে ভারত তার মজুদ যে সৈন্য সমরসজ্জা, তার সেনা ছাউনি, তার সঙ্গে অতি সম্প্রতি যুক্ত করেছে এবং করতে চলেছে আরও 3টি নতুন সৈন্য ঘাঁটি। এর একটি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের সীমান্তে, উত্তর দিনাজপুর সীমান্তে, একটি অসমের ধুবড়ি সীমান্তে এবং তৃতীয়টি বিহারের কিষানগঞ্জে। কিষানগঞ্জ বিহারে বটে, তবে বাংলাদেশ থেকে তার দূরত্ব আদৌ বেশি নয়।
এই 3টি নতুন সেনা ছাউনি যে ভারত তৈরি করেছে এবং করছে, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের দিকে নজর রেখে, এবং এটা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য মৌলবাদী দলগুলো এবং এনসিপি দলের ভারতের প্রতি তুমুল বিরোধিতা ও তাদের নেতাদের যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড এগুলো পরিচালিত হচ্ছে স্বয়ং সেখানকার সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ফলে বিষয়টাকে আর হালকাভাবে নিতে পারেনি ভারত, নেওয়া যায়ও না। তবু বাংলাদেশের এই সব কাজ, বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্কের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে সামরিক জোট তৈরি করাকে ভারত কড়াভাবে কোনো প্রতিবাদ করেনি এতদিন, বরং চুপচাপ নজর রেখে গেছে কেবল। এমনকি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব নাশকতা সৃষ্টির হুমকি, একের পর এক হুমকি দিয়ে গেলেও ভারত সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়নি এতকাল। যাকে বলে ছোবল দেয়া, সেই ছোবল ভারত দেয়নি, শুধু ফনা তুলে ফোঁস করেছে। এই যে সামরিক প্রস্তুতি এত, এই যে সীমান্তের বিভিন্ন ভারতের ছাউনিতে রাফাল বিমান নিয়ে যাওয়া হচ্ছে, S-400 নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এসব কেবল ভয় দেখানোর জন্যে। আমি গত বেশ কিছুদিন ধরে ভারত এবং বাংলাদেশ দু দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, প্রচুর খবর দিয়েছে যে ভারত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এমন খবরও এসেছে যে ভারত নাকি চিকেন লেকের যে প্রস্থ, সেটা 22 কিলোমিটার থেকে নাকি 60 কিলোমিটার বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখল করে। আমি তার প্রতিবাদ করেছি আমার আগেকার সমস্ত ভিডিওতে। সেখানে বলেছি এ খবর ঠিক নয়। বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারত এখনো পর্যন্ত দখল করেনি এবং দখল করার প্ল্যানও নেই ভারতের মনে। আমার কাছে নিশ্চিত খবর ছিল ভারত সম্পর্ক খারাপ করতে চায় না বাংলাদেশের সঙ্গে। ইউনূস সরকারের ভারত বিরোধিতাকে গুরুত্ব না দিয়ে ভারত চাইছে এই নির্বোধ কূটনীতিক জ্ঞানশূন্য এনজিও সরকার, ইউনূস সরকার, তার বদলে নির্বাচিত সরকার যদি আসে দেশে, সেখানে তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে। সেই জন্যই ভারত যুদ্ধে যেতে চায়নি। সুতরাং ভারত আন্তরিকভাবে কি চাইছিল? চাইছে যত শীঘ্র সম্ভব, এবং যে কথা চলছে যে ফেব্রুয়ারিতে যে ভোটটা হওয়ার কথা, সেই ভোটটা হোক। সে ভোট হোক আওয়ামী লীগ সমেত সমস্ত দলকে নিয়ে। আর সেজন্য ভারত তার নিজের পক্ষ থেকে যেমন দাবি জানাচ্ছিল, তেমনি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে আন্তর্জাতিক মতামত তৈরি করছিল। আমার এই চ্যানেলে এই বিষয়ে ভারত কিভাবে তারা একটা পেপার তৈরি করে, একটা ডসিয়ার তৈরি করে সারা পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক মহলকে দিয়েছে, সরকারের সাথে যোগাযোগ করেছে, সেই ব্যাপারটি আমি জানিয়েছি। এবং তারই ফলে আজকে পশ্চিমা দেশগুলো, গণতান্ত্রিক দেশ পৃথিবীর, এবং আমেরিকা পর্যন্ত তার অবস্থান পাল্টে ফেলেছে। পাল্টে এখন চাইছে যে ভোট হোক বাংলাদেশে ফেব্রুয়ারিতেই, এবং সেখানে আওয়ামী লীগ তাতে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে নেওয়া হোক, তাকে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এই চেষ্টার প্রেক্ষিতেই আমি বারবার বলেছি ভারত যুদ্ধে যাবে না, যেতে চায় না, অপেক্ষা করবে এখন। কারণ অভিযানে নামলে নির্বাচন হবে না, ইউনূস ক্ষমতায় থেকে যাওয়ার একটা অজুহাত খুঁজে পাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে গেলে তার নোটিফিকেশান নভেম্বরের শেষ সপ্তাহে বা খুব দেরি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিতে হবে। অর্থাৎ মাঝখানে তো মাত্র কয়েকটা দিন, একটু সহ্য করা যাক। কিন্তু গোয়েন্দা সূত্রে ভারত খবর পেয়েছে, ভারত সরকার, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। জুলাই সনদ গ্রহণের জন্য গণভোটের দাবি তুলেছে এনসিপি, এবং
তার পেছনে জামাতও তার পেছনে মদত দিয়ে যাচ্ছে। তারা চাইছে আগে হোক গণভোট, তারপর হবে সংসদের ভোট। আর বিএনপি চাইছে, অবশ্য বিএনপির চাওয়াতে বড় কিছু নেই, তারা যে কোন নেতা কখন কি বলে তার কোনো ঠিক নেই। তারা যদি দুদিন পরে বলে যে ঠিক আছে তাই হোক, হোক তো আগে গণভোট, এমনও বলতে পারে তারা। সুতরাং বিএনপি, তাহলেও বিএনপি এখনো পর্যন্ত বলছে যে না, গণভোট এবং সংসদের ভোট একসাথে হোক। কিন্তু ওই যে বললাম, এনসিপি, জামাত, ইসলামী দলগুলো তারা চাইছে জুলাই সনদ দিয়ে আগে পাকা করা হোক, প্রেসিডেন্টকে তাড়িয়ে দেয়া হোক, নতুন সরকার, নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ ইউনূস, এবং তারপরে হবে, আগে হবে গণভোট, এই গণভোটের পরে এটা হবে, তারপরে হবে কি সংসদের ভোট। এটা চাইছে এনসিপি, জামাত, তার সঙ্গীরা। শুধু তারা চাইছে এমন নয়, চাইছেন যে এটা চাইছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। তিনিও চাইছেন যে তিনি রাষ্ট্রপতি হয়ে থাকবেন ক্ষমতায়, তিনি তার অবৈধ দখলদার সরকার চালিয়ে নিয়ে যেতে চান দীর্ঘ সময়, যদি গণভোট নাও হয়। যতদিন না দেশটা পুরোপুরি গণপ্রজাতন্ত্রী দেশ থেকে ইরান, আফগানিস্তানের মতো ইসলামী দেশ না হয়ে ওঠে, ততদিন তিনি প্রধান উপদেষ্টা কিংবা প্রধান দায়িত্ব শাসক হিসেবে থাকতে চান। এই জন্যে তার প্ল্যানটা কি? তার প্ল্যান হচ্ছে সীমান্তে ইচ্ছা করে ছোটোখাটো সংঘর্ষ তৈরি করতে হবে। সেটা তিনি করতে চান কাকে দিয়ে? বিভিন্নভাবে সেটা করা যায়। বিজিপিকে, মানে বাংলাদেশ বর্ডার গার্ডসকে তিনি তো উস্কে দিয়েছিলেন। সেই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজিবিকে সাবধান করে দিয়েছিল, পিছিয়ে টেনে নিয়েছিল। গোয়েন্দা সূত্রে পাওয়া এই সংবাদ ভারতকে তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। ভারত যে কোনো মুহূর্তে সামরিক অভিযানে এখন নেমে পড়তে পারে বাংলাদেশে। অজুহাত তো ভারতের হাতে তুলে দিয়েছেন স্বয়ং ইউনূস সরকার। বাংলাদেশের মানচিত্রে ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার একটা অঞ্চল জুড়ে গ্রেটার ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তৈরির পরিকল্পনা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। আর এই হুমকি দিচ্ছেন কে? স্বয়ং মোহাম্মদ ইউনূস। এই কারণে ভারত যদি অভিযানের নামে বাংলাদেশে, সেটা আন্তর্জাতিক কানুনের বিরুদ্ধে যায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক ব্যবস্থা গ্রহণকে আন্তর্জাতিক আইন মান্যতা দেয়। আর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের ওই সব ভারত বিরোধী প্ল্যান, পরিকল্পনা এবং সেটা বলা, সেটা কাজে দেখানো, এটা ভারত পরিষ্কারভাবে বলতে পারে তার সার্বভৌমত্বের পক্ষে হুমকি। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে চরম হুঁশিয়ারি দিয়েছেন গত পরশু বাংলাদেশের সরকারকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং 7 নভেম্বরে নেটওয়ার্ক 18 টেলিভিশনকে এক সাক্ষাৎকারে পরিষ্কার একটা বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশের নাম নিয়ে বলেছেন, আমরা বাংলাদেশের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না, তবে ইউনূসকে তার বিবৃতি নিয়ে সতর্ক থাকা উচিত। ভারত যে কোনো চ্যালেঞ্জ সামলাতে পারে, যদিও ভারত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। এই বার্তার অর্থ সুস্পষ্ট। ভারত ইউনূসের নানান সময়ে করা 7 সিস্টার্স নিয়ে বক্তব্য, সীমান্তে গোলমাল তৈরি করতে বিজিবিকে উস্কানি দেয়া, গ্রেটার বাংলাদেশ মানচিত্রে ভারতের বড়সড় অংশকে নিজেদের বলে দাবি করা, পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করা, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দেয়া, এসবকে ভারত সরকার সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। রাজনাথ সিং ইউনূসকে স্পষ্টভাবে বলেছেন, ভারতের সামরিক শক্তিকে একটু মাথায় রাখুন, রেখে সেই অনুযায়ী ভবিষ্যতে কথা বলতে ও কাজ করবেন, নইলে মহাসংকট আসছে। কিন্তু ইউনূস তো ভারতীয় পুরাণের সেই ভস্মাসুর শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি যার মাথায় হাত রাখবেন, যাকে মাথায় হাত রাখবেন তার মৃত্যু হবে। সবাই গেলেন শিবের কাছে যে এর মৃত্যু হবে কি করে? তখন বললেন শিব যে যখন ভস্মাসুরকে ডেকে বললেন, তুমি তোমার মাথায় হাত দাও তো,
প্রশাসন নিজের মাথায় হাত দিল এবং ভস্ম হয়ে গেল, তার মৃত্যু হলো। এইভাবে সে নিজের মাথায় হাত দিয়ে নিজের মরণ ডেকে এনেছিল। যে মরতে চায় তাকে কে বাঁচাবে? ইউনূস সেই একই পথ নিয়েছেন। ভারত তো নিমিত্ত মাত্র। ধন্যবাদ।